আজ আমরা কথা বলবো ক্রিপ্টো ইকোসিস্টেমের একটা দারুণ কনসেপ্ট নিয়ে, দ্য গ্রেট আনবান্ডলিং। চলুন একদম সহজ করে পুরো ব্যাপারটা বুঝে নেওয়া যাক। গল্পটা শুরু হয় বিটকয়েনকে দিয়ে, তাই না? ভাবুন তো, ডিজিটাল দুনিয়ায় দুটো বিশাল সমস্যা ছিল। একটা হলো ঘাটতি আর অন্যটা বিশ্বাস। বিটকয়েন এসে এই দুটো সমস্যারই সমাধান করে দিল। প্রথমবারের মতো আমরা এমন একটা জিনিস পেলাম যা ইন্টারনেটে চাইলেই কপি করা যায় না, ঠিক যেন ডিজিটাল সোনা। কিন্তু আসল বিপ্লবটা তো সবে শুরু হয়েছিল। দেখুন, বিটকয়েন একটা জিনিস একদম পরিষ্কার করে দিয়েছিল, টাকার জন্য কোনো সেন্ট্রাল ব্যাংক বা কর্তৃপক্ষের দরকার নেই। আর এই একটা ধারণাই পুরো খেলাটা বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সম্ভাবনার এক নতুন দরজা খুলে গেল। আর ঠিক এখানেই সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্নটা সামনে আসে। আচ্ছা, কি হবে যদি টাকা শুধু লেনদেনের জিনিস না হয়ে প্রোগ্রামেবল হয়ে যায়? মানে কোড দিয়ে টাকাকে কন্ট্রোল করা যাবে। ভাবুন একবার, এই একটা প্রশ্নই কিন্তু পুরো অর্থনৈতিক দুনিয়াকে ওলটপালট করে দেওয়ার ক্ষমতা রাখে। তো প্রথমত আমাদের বুঝতে হবে, আমরা এখন ডিজিটাল সোনার ধারণা থেকে আরও অনেক দূরে এগিয়ে গেছি। বিটকয়েনের পরে যা ঘটেছে তাকে বলা যায় ডিজিটাল ভ্যালুর এক ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন। মানে ঠিক যেমন করে কোটি কোটি বছর আগে হঠাৎ করে অসংখ্য নতুন প্রাণের জন্ম হয়েছিল, ঠিক সেভাবেই একটা আইডিয়া থেকে হাজার হাজার নতুন উদ্ভাবন জন্ম নিতে শুরু করল। এখন এই নতুন দুনিয়াটা বানানোর জন্য তো মজবুত একটা পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার দরকার, তাই না? এমন কিছু লাগবে যা শুধু ভ্যালু জমিয়ে রাখবে না, বরং যার উপর ভিত্তি করে নতুন নতুন জিনিস তৈরি করা যাবে, ঠিক যেন রাস্তাঘাট আর ব্রিজ বানানোর মতো। আর এখানেই এন্ট্রি হয় ইথিরিয়ামের। আচ্ছা, ইথিরিয়াম জিনিসটা কি? সহজ কথায় এটা একটা ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম, যেখানে স্মার্ট কন্ট্রাক্ট চলে। আর স্মার্ট কন্ট্রাক্ট হলো এমন সব অ্যাপ্লিকেশন যেগুলো ঠিক যেমন কোড করা হয়েছে ঠিক সেভাবেই চলবে। কেউ চাইলে এটাকে আটকাতে পারবে না, বদলাতে পারবে না, বা কোনো জালিয়াতি করতে পারবে না। কোনো থার্ড পার্টির এখানে কোনো ক্ষমতাই নেই। এই তুলনাটা কিন্তু দারুণ। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে, বিটকয়েন যদি হয় ডিজিটাল সোনা, মানে শুধু ভ্যালু ধরে রাখার একটা উপায়, তাহলে ইথিরিয়াম হল ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার। মানে এটা এমন একটা প্ল্যাটফর্ম যার উপর ভর করে পুরো একটা নতুন অর্থনৈতিক সিস্টেমেই তৈরি করে ফেলা সম্ভব। কিন্তু ক্রিপ্টো নিয়ে একটা বড় মাথাব্যথা তো আছেই, এর দামের ভয়ঙ্কর ওঠানামা। এই সমস্যার সমাধান হিসেবেই কিন্তু এসেছে স্টেবল কয়েন। এগুলো হলো এমন এক ধরনের ক্রিপ্টো যার দামটা অন্য কোনো স্টেবল অ্যাসেটের সাথে, যেমন ধরুন মার্কিন ডলারের সাথে, আটকে দেওয়া হয়। ফলে এর দামটা স্থিতিশীল বা স্টেবল থাকে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? স্টেবল কয়েনগুলো আসলে আমাদের পরিচিত ফিয়াট কারেন্সি, মানে টাকা ডলারের দুনিয়া, আর এই নতুন ক্রিপ্টোর দুনিয়ার মধ্যে একটা জরুরি ব্রিজ বা সেতুর মতো কাজ করে। দামের ওঠানামার ভয়টা কমিয়ে দিয়ে এটা কিন্তু দৈনন্দিন জীবনে ক্রিপ্টো ব্যবহারের পথটা অনেক সহজ করে দেয়। এবার আসা যাক সবচেয়ে শক্তিশালী আইডিয়াগুলোর একটায়, যখন কোডি আইন। এই যে নতুন একটা সিস্টেম তৈরি হচ্ছে, এর একদম কেন্দ্রে রয়েছে কিন্তু স্মার্ট কন্ট্রাক্টের ধারণাটা। তো এই স্মার্ট কন্ট্রাক্ট জিনিসটা আসলে কি? ভাবুন, এটা একটা অটোমেটিক চুক্তিপত্র। ক্রেতা আর বিক্রেতার মধ্যে যা যা শর্ত, সবকিছু সরাসরি কোডিংয়ের ভাষায় লেখা থাকে। আর সবচেয়ে বড় কথা হলো, এই কোডটাই নিজে নিজে চুক্তিটা কার্যকর করে দেয়। লেনদেনগুলো ট্র্যাক করা যায়, আর একবার হয়ে গেলে সেটাকে আর পাল্টানো যায় না। এই তুলনাটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। আগেকার দিনে বিল অফ এক্সচেঞ্জের মতো চুক্তিগুলো কার্যকর করতে বিভিন্ন প্রতিষ্ঠানের উপর, যেমন ব্যাংকের উপর ভরসা করতে হতো। কিন্তু স্মার্ট কন্ট্রাক্টের দুনিয়ায় এসবের কিচ্ছু দরকার নেই, শুধু কোড থাকলেই হলো, কারণ এখানে কোডই আইন। এবার আমরা এই আলোচনার একেবারে কেন্দ্রে চলে এসেছি, ব্যাংকের আনবান্ডেলিং। এই যে স্মার্ট কন্ট্রাক্ট প্রযুক্তি, এটার উপর ভিত্তি করেই কিন্তু জন্ম নিয়েছে ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স, বা যাকে আমরা সংক্ষেপে ডিফাই বলি, তার পুরো ধারণাটা। চলুন পুরো প্রক্রিয়াটা একটু ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। একটা সাধারণ ব্যাংক কি করে? লোন দেওয়া, টাকা জমা রাখা, সুদ দেওয়া, এই সব সার্ভিস একসাথে দেয়, তাই না? এখন স্মার্ট কন্ট্রাক্ট কি করছে? সে এই প্রত্যেকটা সার্ভিসের নিয়মকানুনগুলোকে কোডের মধ্যে নিয়ে আসছে, অটোমেটিক করে দিচ্ছে। এর ফলে প্রত্যেকটা সার্ভিস, যেমন লোন দেওয়া বা সুদ আয় করা, একটা করে আলাদা আলাদা ডিসেন্ট্রালাইজড অ্যাপ বা ড্যাপ হয়ে যাচ্ছে। আর এর মানে হলো, মানুষ এখন কোনো ব্যাংক বা মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি এই সার্ভিসগুলো ব্যবহার করতে পারছে। আর এই পুরো ব্যাপারটাকেই বলা হচ্ছে ব্যাংকিংয়ের আনবান্ডলিং। কিন্তু এই আনবান্ডলিং বা ভেঙে ফেলার ধারণাটা শুধু ব্যাংকিংয়ের মধ্যে আটকে থাকেনি। এটা মালিকানার ধারণাকেও একেবারে নতুন করে ভাবতে শিখিয়েছে, যাকে বলা যেতে পারে মালিকানার বিপ্লব।
আর এই বিপ্লবের সবচেয়ে বড় নাম হল এনএফটি বা নন ফাঞ্জিবল টোকেন। এটা আসলে কি? এটা হলো ব্লকচেনে রেকর্ড করা একটা ইউনিক ডিজিটাল সার্টিফিকেট, যেটা প্রমাণ করে যে কোনো একটা ডিজিটাল বা এমনকি বাস্তব জিনিসের মালিক কে। এটা মালিকানার একটা অকাট্য প্রমাণ। এই ঐতিহাসিক তুলনাটা কিন্তু অসাধারণ। ভাবুন তো, সেই প্রাচীন লিডিয়া রাজ্যে মুদ্রার দাম আর বিশুদ্ধতা নিশ্চিত করতে তার উপর একটা ছাপ বা স্ট্যাম্প দেওয়া হতো। এনএফটিও কিন্তু ঠিক একই কাজ করছে ডিজিটাল দুনিয়ায়। এটা একটা ডিজিটাল অ্যাসেটের উপর স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছে, যে একটা গ্লোবাল খাতায় লেখা হয়ে যাচ্ছে, আর এভাবেই তার আসল বন্ধন আর মালিকানা নিশ্চিত হচ্ছে। তবে এত সব সম্ভাবনার পাশাপাশি একটা অন্য দিকও আছে, আর সেটা হলো এর পেছনের মনস্তাত্ত্বিক ঝড়। কারণ এই নতুন সিস্টেমে যেমন বিশাল সম্ভাবনা আছে, তেমনই আছে মারাত্মক ঝুঁকি। বলা হয় এই বাজারটা চলে একটা হাইপ আর ভয়ের ফিডব্যাক লুপের ওপর। মানে যখন ভালো খবর আসে তখন সবাই মিলে প্রচুর হাইপ তৈরি করে, দাম বাড়তে থাকে। আবার যখন খারাপ খবর আসে তখন ভয় পেয়ে সবাই বিক্রি করতে শুরু করে, আর তাতে আতঙ্ক আরও বেড়ে যায়। এই চার্টটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। বাজারের ওঠানামা শুধু ভালো মন্দ খবরের উপর নির্ভর করে না। মানুষের আবেগ, যেমন প্রচণ্ড হাইপ, আতঙ্ক আর স্পেকুলেশন বা ফটকা, এগুলোই বাজারকে মারাত্মকভাবে অস্থির করে তোলে। তাহলে সিস্টেমিক ঝুঁকিগুলো কি? প্রথমত, বাজারের ভয়ঙ্কর ওঠানামা। দ্বিতীয়ত, স্পেকুলেশন বা অনুমানের উপর ভিত্তি করে দাম ঠিক হওয়া। আর সবচেয়ে বড় কথা হলো, এখনও এর ভ্যালুর অনেকটাই মানুষের ধারণার উপর দাঁড়িয়ে আছে। এই সব কিছু মিলে কিন্তু পুরো সিস্টেমের বিশ্বাসের ভিত্তিটাকেই একটা বড় পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। বিশ্বাসের এই বিবর্তনটা দেখুন কি ইন্টারেস্টিং। একসময় আমরা ভরসা করতাম সোনা বা অন্য কোনো সম্পদের ওপর, যা নিজস্ব একটা মূল্য ছিল। তারপর আমরা ভরসা করতে শিখলাম বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর, যেমন সরকার বা ব্যাংক। আর এখন হয়তো আমরা এমন এক যুগে যাচ্ছি যেখানে আমাদের বিশ্বাসটা থাকবে ডিসেন্ট্রালাইজড টেকনোলজি, মানে কোড আর নেটওয়ার্কের ওপর। শেষ পর্যন্ত আমরা একটা জায়গায় এসে দাঁড়াই। ক্রিপ্টো ইকোসিস্টেম আসলে বিশ্বাসের ধারণাকেই আরেকবার বদলে দিয়েছে। এটা টাকাকে এমন একটা প্রোগ্রামেবল মূল্যের ভাষায় পরিণত করেছে যা কোনো দেশের সীমানা মানে না। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই নতুন ভাষাই কি আমাদের অর্থনীতির ভবিষ্যৎ হতে চলেছে?